আসসালামু আলাইকুম, আমন্ত্রণ টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহিনা একটা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টানা ক্ষমতায় থাকায় দেশে স্থায়ী উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে এসএএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। বগুড়া জেলা কারাগার থেকে 7 ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেপ্তার। দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন। জামালপুরে পানি বৃদ্ধির সাথে বিভিন্ন নদ নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন, বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী ঘরবাড়ি ও ফসলি জমি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭৫-এর পর দেশের মানুষের ভাগ্য আবারও অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেই সময় শিক্ষা ও চিকিৎসা ছিল স্বপ্নের মতো। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টানা ক্ষমতায় থাকায় স্থায়ী উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে একটা ফটো আমাদের যেখানে রিজার্ভ ছিল না, কারেন্সি নোট ছিল না, বন্ধুপ্রতিম দেশগুলির সহায়তায় তিনি কিন্তু দেশকে যেমন গড়ে তুলছেন, সেই সাথে সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে তারা যে সুপ্রশিক্ষিত হয়, উপযুক্ত গড়ে ওঠে, সেই পদক্ষেপটাও তিনি নিয়েছিলেন। ওই ৭২ সালেই তিনি মিলিটারি একাডেমি গড়ে তোলেন, চট্টগ্রামের জায়গা দেখে রেখেছিলেন এবং কুমিল্লায় প্রথম সেনানিবাসেই মিলিটারি একাডেমির কাজ শুরু হয়। বগুড়া জেলা কারাগার থেকে 7 ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, পালিয়ে যাওয়া 4 জনই বিভিন্ন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সকাল 10টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আসামিরা তাদের ব্যবহার করা বিছানার চাদরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সুযোগ মতো কারাগারে 7 ফুটো করে বাইরে বের হয়। এরপর কারাগারের সীমানা প্রাচীর টপকে মঙ্গলবার মধ্যরাতে তারা পালিয়ে যায়। সুদীপ কুমার চক্রবর্তী জানান, এই ঘটনায় মামলা হবে, পরে তাদের ফের আদালতে তোলা হবে। নদীর পাড়ে অবস্থিত, এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে, নদীর ওই পারে যে চাষি বাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গত 12 জন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। সে চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন 2 আসামির আইনজীবী ও জাফরুল হাসান শরীফ ও আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী। আবেদনে চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে গত 12 জন চার্জ গঠনের আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয় 1 এর সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সারা দেশে আজ হালকা থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে 4 বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং 8 জেলার উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা
দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বিভিন্ন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরসমূহের ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জামালপুরে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, আলাই সহ বিভিন্ন নদ নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যেই ভাঙনে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী ঘরবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আর তাই ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবি স্থানীয় ক্ষতিগ্রস্তদের। জামালপুর প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। জামালপুরের দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ উপজেলায় যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, দশানী, আইলা সহ বেশ কিছু নদীতে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। গত ২ সপ্তাহে শতাধিক ঘরবাড়ি ভেঙে কয়েকশো পরিবার হারিয়েছে ভিটেমাটি, বিলীন হয়েছে কয়েকশো একর ফসলি জমি। তাই তো অনেকেই পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। বর্ষা আলী নদী ভাঙে, ভাঙতে এই পর্যন্ত। এখন আমার বাড়ি বর্তমানে রাস্তার উপরে। তিন ভাঙা দেওয়ার পরে যেটুক ভিড়ে আছে এটা যদি ভাঙে বউ পোলাবার নিয়ে আমরা নদী ঝাঁপ দেওয়া ছাড়া বুদ্ধি নেই। জল ফির বললি মনে করো ফির ভাঙতে ধরবে। সকাল আমরা যেটুকু জায়গাতে ছিলাম সেটুকু জায়গাতে থাকতে পারবো না। আমরা পাইলে কই যাবো, আবার ভাসি যাবো। তো সরকারের কাছে আবেদন থাকলো যে আমাদের কাজটা করে দিলে বলে ভালো হতো। স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের জন্য ৩টি প্রকল্প দাখিল করা হয়েছে উল্লেখ করে ইতিমধ্যে বেশ কিছু পয়েন্টে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছি। পাশাপাশি এই নদী ভাঙন রোধে আমরা 3টি স্থায়ী প্রকল্প দিয়েছি। এগুলো অনুমোদন হলে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো। নদী বিধৌত জামালপুরের সকলেই কম বেশি ভাঙনের কবলে পড়েন। আর তাই তাৎক্ষণিক ভাঙন মোকাবেলার পাশাপাশি স্থায়ীভাবে নদী ভাঙন রোধে সরকার উপযুক্ত এবং কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। চলছে ইলিশের ভরা মৌসুম। দেশের দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন চাঁদপুর ঘাটে আসছে ইলিশ। প্রতিদিন ঘাটে গড়ে 200 থেকে 300 মণ ইলিশ সরবরাহ হলেও রাজধানীর তুলনায় দাম বেশি দাবি ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন তেলের দাম সহ সমস্ত কিছুর দাম বেশি হওয়ায় মাছের দামও একটু বেশি। প্রতিনিধি মুনার কানুনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় 50টির বেশি মৎস্য আড়ত রয়েছে। ঈদের আগে মাছঘাটে সরবরাহ ছিল গড়ে 40 থেকে 50 মণ। বর্তমানে প্রতিদিন ইলিশের সরবরাহ হচ্ছে 200 থেকে 300 মণ। এবছর মাঝারি ও বড় সাইজের ইলিশের সংখ্যাই বেশি। সকাল 10টা থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা ও প্যাকেজিং। বর্ষা মৌসুমে আরো বেশি ইলিশ পাওয়া যাবে মনে করেন জেলে ও ব্যবসায়ীরা। মাছের অনেক চাহিদা, লোকাল মাছের আমদানি খুবই কম। আশা করি মাছ আগামীতে বাড়বে, আমাদের দামটা সীমিত হবে। মিঠা পানির ইলিশ হওয়ায় চাঁদপুরের ইলিশের চাহিদা দেশ জুড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে পদ্মা মেঘনার ইলিশ কিনতে আসা ব্যক্তিরা জানান দেশের অন্যান্য স্থান থেকে এখানে দাম অনেকটা বেশি। আমাদের পেনিতে যে দাম এখানেও একই দাম। তারপরে এখানে আসছে হচ্ছে যেহেতু পদ্মার ইলিশ, সিজন অনুপাতে অনেক বেশি দাম পড়ছে। আরতে তাজা ফ্রেশটা পাওয়া যায় তো এই জন্য কিছু মাছ নিলাম। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর ইলিশের আমদানি কম হওয়ায় দাম বেশি বলে মনে করেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়লে দাম কমবে বলেও মনে করেন তারা। বিগত 2 বছর যাবত ইলিশ মাছের আমদানি অনেক কম। গত বছরের তুলনায় কম ছিল। গত বছরের সাথে যদি আমরা এই বছর কম্পেয়ার করি, এই বছর গত বছরের তুলনায় অনেক কম। আজকেও দেখেন আপনারা মাছের পরিমাণ অনেক কম, এই কারণেই আসলে মাছের দাম বেশি। বর্তমানে চাঁদপুর ঘাটে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1300 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 1700 টাকা এবং 1200 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা দরে। 2 কেজির উপরে ইলিশ প্রতি কেজি 3000 টাকা বিক্রি হচ্ছে। এই দাম সাধারণের ক্রয় সীমার বাইরে বলে মনে করেন ভোক্তারা। ইলিয়াস কমল, মাই টিভি। ডিসি, এডিসি সহ বিভিন্ন কর্মকর্তাকে সালামি দেওয়ার কথা বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সময় বাড়তি অর্থ আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজের শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে তারা। কলেজটির পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে বলে জানান স্থানীয়রা। মাহবুব সৈকতের রিপোর্ট। শিক্ষা বাণিজ্য বন্ধ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা সদরে সরকারি রশিদচন্দ্র কলেজ বা আরসি কলেজে আসন্ন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে গেলে তাদের কাছ থেকে 500 টাকা করে দাবি করা হয়। এ নিয়ে সংক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। তথ্য অনুযায়ী ফর্ম ফিল-আপের সময়ও বোর্ডের ধার্যকৃত অর্থের বেশি নেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানে। এখন প্রবেশপত্রে বোর্ড ধার্যের বাইরে কেন অতিরিক্ত অর্থ দিতে হবে জানতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে গেলে তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সালামি পাঠাতে হয় বলে দাবি করেন। সম্মানই পাঠাইতে হবে, বিশেষ সম্মানই পাঠাইতে হবে, এডিসি সম্মানই পাঠাইতে হবে। দুইজন ট্যাগ অফিসার আছে, তাদের সম্মানই দিতে হবে, যেমন বিশেষ সম্মানই নির্ধারিত। ঠিক আছে, সে 10 জন পরীক্ষা দিলেও যা, আর 1200 জন পরীক্ষা দিলে তা, ওটা দিয়ে পাঠাইলেই হয়ে যাবে। আর সরকার নির্ধারণ করে দিচ্ছে তারা এত দিতে হবে, আরে এত দিতে হবে। এমনকি নিজের প্রশিক্ষণের খরচও শিক্ষার্থীদের কাছ থেকে ওঠানোর কথা জানান তিনি। আমার 21 দিনের ট্রেনিং এ নিয়েছে, আমাদের দিচ্ছে 53,000 টাকা, আমার খরচ দিচ্ছে 1 লক্ষ টাকা। আমার বেতনের টাকা দিয়ে তোমাদের খরচ করতে হবে। শুধু তাই নয়, এ নিয়ে প্রতিবাদকারীদের বিভিন্নভাবে হুমকি এবং ভর্ৎসনা করেন উপাধ্যক্ষ শহীদুল ইসলাম। একরকম আমি জোর করে দুটো টাকা নিচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা সমঝোতার পর বন্ধ করে দিলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। যদি আমরা 500 টাকা দিয়ে যদি অ্যাডমিট কার্ড না নিতে পারি, তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে নামো, যুদ্ধ কন্টিনিউ করতে পারো, সমস্যা নেই। স্টুডেন্টের তো অ্যাবিলিটি থাকে না 2600 টাকা দিয়ে ফর্ম ফিল শোনো, অ্যাবিলিটির কথা বললো না, যারা গরিব তারা টাকা দিয়ে গেছে, রিক্সাওয়ালার কোলা আইসা টাকা দিয়ে গেছে। আরে তুমি যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করো, আমি গরিব হইলে তোমার দিয়া। যাদের সালামি দিতে হয় বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেছেন, তাৎক্ষণিকভাবে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তিনি আমাদের থেকে নানানভাবে টাকা নিতেই থাকে। আমরা একটা সরকারি কলেজ হিসেবে কোনো সুযোগ সুবিধা পাই না। মানে ওই আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, তার জন্য 400 টাকা চাই। আমরা তার বিরুদ্ধে বদ্ধপরিকর, আমরা সকল ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ। এই প্রতিনিয়ত সবই টাকা বেশি নেওয়া হচ্ছে, বাড়তি নিচ্ছে, এরকমই হচ্ছে আমাদের কলেজে। তাই আমরা এই প্রিন্সিপালের পদত্যাগ চাচ্ছি। বাণিজ্য থেকে শুরু করে নামে বেনামে খাতে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হাতিয়ে নিচ্ছেন শিক্ষার্থীদের কাছ থেকে। বোর্ড পরীক্ষা আসলেই তিনি অ্যাডমিট কার্ড বাবদ 500, 600 থেকে 1000 টাকা পর্যন্ত ধার্য করে শিক্ষার্থীদেরকে পকেট থেকে হাতিয়ে নিচ্ছেন টাকা। এরই মধ্যে মাইটিভির হাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিভিন্ন অপকর্মের সচিত্র তথ্য এসেছে। সাম্প্রতিক কোনো ধরনের টেন্ডার ছাড়াই কলেজ প্রাঙ্গণের একাধিক গাছ নীতিমালা বহির্ভূতভাবে বিক্রি করে সহযোগীদের নিয়ে সে টাকা ভাগাভাগি করে নিয়েছেন ভারপ্রাপ্ত এই অধ্যক্ষ। মাহবুব সৈকত, মাইটিভি, মেহেন্দিগঞ্জ। সরকারি একটা গাছে গাছটা অন্যভাবে কাটছে। দিনাজপুরের পার্বতীপুরে আধুনিক পদ্ধতিতে মাছের পোনা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন মানুষ। মানসম্মত হয় এসব পোনার চাহিদা রয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলায়। এদিকে বেকারত্ব দূর করতে মাছ চাষের বিকল্প নেই বলে মনে করছেন মৎস্য বিভাগ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন জুবার রহমান। পার্বতীপুর উপজেলা মমিনপুর ইউনিয়নের বাসিন্দা অনামিকা বেলাল দম্পতি এক সন্তান সহ 3 সদস্যের পরিবারের অভাব ঘোচাতে কিছুদিন আগেও অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করেছেন এ দম্পতি। তবে সংশ্লিষ্টদের পরামর্শে পাঙ্গাস সহ কার্প জাতীয় মাছের পোনা চাষ করে হয়েছেন স্বাবলম্বী। বছর দুয়েক আগে মাত্র 60,000 টাকায় মাছের পোনা চাষ শুরু করলেও এখন তার হয়েছে 2টি পুকুর। সেখানে উৎপাদিত পোনার গুণগত মান ভালো জাতের হওয়ায় এর চাহিদাও রয়েছে বেশ। তাই পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা ছাড়াও দূর দূরান্ত থেকে এসব পোনা নিতে আসছেন পাইকার সহ ব্যবসায়ীরা। এখানকার পাঙ্গাসের পোনা ভালো, এখান থেকে আমি পোনা নিলাম। এখানে ভালো জাতের পোনা এবং পুষ্টিকর পোনা পাওয়া যায়, ভালো মানের, যাতে মাছটা তাড়াতাড়ি বড় হয়। এইখানকার পাঙ্গাসের পোনার মান অনেক ভালো, যার কারণে আমি এখান থেকে পাঙ্গাস নেওয়ার জন্য আসছি। সস্ত্রীক মাছ চাষ করে ইতোমধ্যে 10 লক্ষাধিক টাকায় বিক্রি হওয়ায় ভাগ্যের চাকা খুলেছে বলে জানিয়েছেন এ দম্পতি। বর্তমান 10-12 লক্ষ টাকার মাছ বেচাইছি, আরো মাছ আছে, দেখি এখন বাকিটা আল্লাহ কত আরো বিক্রি করায়। পাঙ্গাস চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি। আমাদের পুকুর থেকে অনেক মানুষ নিয়ে যায়, নিয়ে ওরা লাভবান হয়। উন্নত প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করায় সফলতা পেয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের দেখে স্থানীয় অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছেন। মৎস্য অধিদপ্তর কর্তৃক 17টি প্রুভেন টেকনোলজির মাধ্যমে ওনাকে আমরা মাছ চাষের পোনা চাষে উদ্যোক্তা তৈরির প্রদর্শনী দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় উনি মাঠ পর্যায়ে পোনা মাছের চাষ করে তার দেখা দেখি
অনেক চাষি এই মাছের পোনা চাষের উদ্যোক্তা তৈরি হয়েছেন। অনামিকা বেলাল দম্পতির সফলতাকে মডেল হিসেবে নিয়ে জীবনে কাজে লাগালে বেকারত্ব দূরের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব বলে জানিয়েছেন এ কর্মকর্তা। মাছ চাষ করে ওনারা স্বাবলম্বী হতে পারেন এবং দেশ এবং এই এলাকার উন্নয়নে দেশের জিডিপিতে অবদান রাখতে পারেন। জুবার রহমান, মাই টিভি নিউজ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টানা ক্ষমতায় থাকায় দেশের স্থায়ী উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। বগুড়া জেলা কারাগার থেকে 7 ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেপ্তার। দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন। জামালপুরে পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন নদ নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন, বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী ঘরবাড়ি ও ফসলি জমি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbeginning এবং আমাদের হোয়াটসঅ্যাপ দেখতে ভিজিট করুন youtube/mytvbangla/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।